শুভেচ্ছা সবাইকে। আমি সুস্মিতা। এসেছি একটি ছোট গল্প নিয়ে। গল্পের নাম গুনিন। লিখেছেন হুমায়ুন আহমেদ। তার নাম চাঁদ শাহ ফকির। আসল নাম না, নকল নাম। আসল নাম সেকান্দর আলী। যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেগ ধরতে হয়, নামও বদলাতে হয়। তাদের চাল চলন আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না। সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা অর্জনের জন্যে তাদের সারাক্ষণই নানান চেষ্টা চালাতে হয়। চাঁদ শাহ ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা কোনোটাই হয় না। রোগী, বেটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুজো হয় না, চাঁদ শাহ খানিকটা কুজো। হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ বাপা বলতে গেলে অচল। বাপা টেনে টেনে এগুতে হয়। অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল আছে, চোখও সারাক্ষণই লাল থাকে। গলায় 3 রকমের হার, কাঠ এবং অষ্টধাতুর মালা আছে। তারপরেও চাঁদ শাহকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তাকে চাঁদ শাহ ফকির ডাকে না, ডাকে চান্দু। চাঁদ শাহ তার স্ত্রীর কাছে এই নিয়ে খুব দুঃখ করে। দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দেখো বউ, মানুষের বিচার। আমি এত বড় একটা গুণিন, পশু পাখি পর্যন্ত আমাকে সমীহ করে। যে গাছের নিচে বসি সেই গাছে পাক পাকালি থাকে না, উইরা চইলা যায়। অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে, সামনে দিয়া যায়, সেলাম দেয় না। আমার যে নাম চাঁদ শাহ ফকির, এই নামে ডাকে না, ডাকে চান্দু। মাঝে মাঝে ইচ্ছা করে মারি মন্ত্র দিয়া এরার একটা শিক্ষা দিই, জন্মের শিক্ষা। চাঁদ শাহের স্ত্রীর নাম ফুলবানু। সে দীর্ঘদিন রোগভোগ করে এখন বিছানায় পড়ে গেছে। নড়াচড়ার ক্ষমতা নেই, তবে জিহ্বা অত্যন্ত সচল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি মন্ত্রের কথা কইলেন? মারি মন্ত্র। মন্ত্র ঝাড়া মাত্র গ্রামের ঈশানকোণ থাইকা শুরু হবে রোগ ব্যাধি, আস্তে আস্তে পুরা গ্রাম। বড় কঠিন মন্ত্র। একবার ঝাড়লে মন্ত্র কাটান দেওয়া মুশকিল। তুমি যদি বলো একবার মন্ত্র ঝাড়ি, উচিত শিক্ষা হোক। গ্রামের সব মুরব্বী যখন পায়ের উপরে উপুর হয়ে পড়ব, তখন একটা বিবেচনা হবে। ফুলবানু বলল, এই জাতের কথা বলতে আপনার শরম লাগে না? মন্ত্রের আপনি কি জানেন? কাঁচকলাটা জানেন। বউ, কি বললা? বললাম মন্ত্রের আপনি কাঁচকলাটা জানেন। আপনি হইলেন ঠক, বিরাট ঠক। ঠক বললা? হ্যাঁ বললাম। অন কি করবেন? বান মারবেন? বান তো মারতেই পারি, বান মারা কোনো বিষয় না, হাতের ময়লা। মারেন দেখি একটা বান। চাঁদ শাহ হুকায় তামাক ভরতে ভরতে বলল, তুমি রোগী মানুষ বইলা ছাইরা দিলাম, না হইলে সরিষা মন্ত্র দিয়া দিতাম। দেখতা বিষয় কি। হাতের তালুর মধ্যে 5টা কাঁচা সরিষা নিয়ে মন্ত্র পড়তে হয়, তারপরে সেই সরিষা ছুঁইরা দিতে হয় শৈলে। সরিষা তো না, সাক্ষাৎ হাবিয়া দুজকের আগুন। শৈলের যে জায়গাতে লাগবে সেই জায়গার সাথে সাথে গোলালুর মতো ফোসকা। সারা শৈলেও মনে হইব আগুন জ্বলতাছে। ইচ্ছা হবে শীতল পানিতে ঝাঁপ দিয়া পড়ি। ঝাঁপ দিয়া পড়লে আরও বিপদ। পানি তখন আগুনের মতো। শৈলে পানি লাগলো কি গেল? দেন না একটু সরিষা পড়া, আপনার ক্ষমতাটা দেখি। দেখি আপনি কত বড় গুণিন। বিয়ার পর থেকে আমি শুনতাছি আমার এই ক্ষমতা সেই ক্ষমতা, মারি মন্ত্র, সরিষা মন্ত্র ভর ভর কইরা বলেন, বলতে শরমও লাগে না? ছি ছি। রাগ উঠাইও না বউ, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে। আহারে, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে? কি আমার উস্তাদ! দুনিয়ার বেবাক মন্ত্র জানে, তার হুকুমে চলে জিনপুরি। হেই লোক 2 বেলা ভাত পায় না। আপনার পুষা জিন যেন কয়টা আছে? তামাক টানতে টানতে চাঁদ শাহ উদাস গলায় বলে, আমার পোষা না, আমার বাপজান পুষেছিলেন, এখন আমার দখলে আছে। 3টার ভেতর একটার মৃত্যু হয়েছে, এখন আছে 2টা। একজনের নাম দাস্তিন, আরেকজনের নাম নাস্তিন। তারা 2 সহোদর ভাই। 2 জিন আফনের হুকুমের চাকর। হেই 2 জিন রে দিয়ে 1 কলসি সোনার মোহর আনাইয়া দেন। যে কয়টা দিন বাঁচি, আরাম কইরা বাঁচি, ভালো মন্দ কিছু খানা খাই। 2 হাতে 6 গাছি সোনার চুরির আমার বড় শখ। চাঁদ শাহ গম্ভীর মুখে বলে, সোনার মোহরের কলসি কোনো ব্যাপারই না বউ। জিনেরে আইজ বললে আইজ আইনা দিবে, কিন্তু নিষেধ আছে। নিজের লাভের জন্যে কিছু করার উপায় নাই। আমার হাত পা বান্ধা বউ। তাহলে শোনো, তোমার একটা গল্প বলি, আমার পিতার আমলের কথা। উনার যেমন জিন সাধনা ছিল,
তেমনি ছিল পরিসাধনা। একটা পরী ছিল ওনার খুব পেয়ারের, তার নাম একরার বেগম। বড় সৌন্দর্য ছিল সে, চাঁদের আলোর মতো গায়ের রং, আহারে কি বিউটি। কানের কাছে ভ্যান ভ্যান করেন না, জিন সাধনা পরিসাধনা উড়ে আমার সাধকরে, দূর হন দেখি, দূর হন। স্ত্রীর কটু কথায় চাঁদসার মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না। সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠানে ছাতিম গাছের নিচে এসে বসে। দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচেই সে বসে। কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত, চাঁদসা ফকির, জিন সাধনা পরিসাধনা, তাবিজ, জাদুটোনা, বশীকরণ, মারণ, উচাটন, কড়িচালনা, বাটি চালনা, তেল পড়া, চুন পড়া, বিফলে মূল্য ফেরত। রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে। নতুন সাইনবোর্ড কিনতে 120 টাকা লাগে। এত টাকা চাঁদসার নেই, সে হতদরিদ্র। কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে বসে থাকতে হয়। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে, কে যায়? আজিজ মিয়া না? খবর কি? বসো, দুই একটা গপসপ করি। শরীর ভালো? মুখটা মলিন দেখতেছি কেন? আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না। ভিন গ্রামের কেউ গুনিনের খোঁজে এলে চাঁদসা ফকিরের ভাবভঙ্গি বদলে যায়। সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয়, মোবারক, তামুকে আগুন দাও দেখি। মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি। মোবারক চাঁদসা ফকিরের সঙ্গে থাকে। ফকিরকে সে মামা ডাকে। তার বয়স 11। অকাট গাধা। গাধারা যেমন কাজকর্মে ভালো হয়, মোবারকও কাজকর্মে ভালো। রান্না বান্না, কলসি করে টিউবওয়েলের পানি আনা, হাট বাজার করা, কাপড় ধোয়া, রোগীর যত্ন সব সে একাই করে, হাসি মুখে করে। চাঁদসা ফকির মোবারককে বেতন দেয় না, সেই সামর্থ্য তার নেই। দুবেলা খাওয়া দিতে পারে না, বেতন তো পরের ব্যাপার। মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই, সে আনন্দেই আছে, কারণ চাঁদসা ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মানে। চাঁদসা ফকির তাকে পছন্দও করে। মন্টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে, ও মোবারক, তোর কোনো চিন্তা নেই, মন দিয়া কাজকর্ম কর। আমার মৃত্যুর আগে তোর একটা ফকিরি বিদ্যা দিয়ে যাব। সব দিতে পারবো না, বড় কঠিন বিদ্যা, তবে একটা পাবি। একটা বিদ্যাই যথেষ্ট, সারা জীবন এই বিদ্যা বেচ্চা খাবি, সুখে থাকবি। দেহি কোন বিদ্যা চাস? নখ পড়া শিখবি? টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায় তেমন নখের উপরে ফকফকা কালার ছবি দেখবি। তোর রাশিটা কি? তুলা রাশি ছাড়া আবার হয় না। রাশি কি তা তো ফকির মামা জানি না। আচ্ছা, দেখবনে পরীক্ষা কইরা, তুলা রাশি বললে মনে হয় না। তুই বিরাট গাধা, তুলা রাশির মধ্যে গাধা হয় না। যাই হোক, তুই চিন্তা করিস না, জবান যখন দিছি তোর একটা বিদ্যা দিয়া যাব। কোন বিদ্যা চাস বল, মুখ ফিটটা। শরমের কিছু নাই, শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। আন্ধাইর মন্ত্র শিখাই দিয়েন। আবে বেটা, তুই কস কি? এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না, বড় কঠিন মন্ত্র। 2 বার এই মন্ত্র পইরা ডাইন কান দে একবার ফু, বাও কান দে একবার ফু, বাস, আর দেখা লাগবে না। তুই হবি অদৃশ্য। তুই সবেরে দেখবি, তোরে কেউ দেখব না। তুই হবি অদৃশ্য মানব। এই মন্ত্র যারে তারে দেয়া যায় না। শোন তাহলে একটা গফ। আমার তখন জোয়ান বয়স। বাঁশখালী অঞ্চলের নাম করা চোর মজনু মিয়া এক রাইতে আমার পায়ে আইসা পড়ল। 2টা মন্ত্র চায়, নিদালি মন্ত্র আর আন্ধাইর মন্ত্র। বলে কি, ফকির সাপ, এই 2 মন্ত্র দেয় না, টাকা কি লাগবো কোন? সেটা কোনো বিষয় না। আমি বললাম, এইটা তো হবে না, এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না, ওস্তাদের নিষেধ আছে, কঠিন নিষেধ। মজনু মিয়া তখন আমারে ভয় দেখায়, বলে কি, মন্ত্র না দিলে ফকির সাপ আপনার কিন্তু অসুবিধা হবে। আমি সহজ লোক না, আমি জটিল লোক। আমি মনে মনে হাসলাম। যার জিন সাধনা তারে ভয় দেখায়। হাতি ঘোড়া গেল তল, পিপিলিকা বলে কত জল। হায় রে বেকু, পরের ঘর বিরাট ইতিহাস। ইতিহাসটা কি? চাঁদসা ফকির উদাস গলায় বলে, সব ইতিহাস শুননের দরকার নাই মোবারক। কাজ কর, কাজ কর, মন দিয়া কাজ করলে তোর গতি করে দিয়ে যাব। চাঁদসা ফকির জবান ঠিক রাখে। ইতিহাসটা জাননের ইচ্ছা হইতাছে মামা। দিক করিস না মোবারক, কাজ করতে বলছি, কাজ কর।
গুণী যারা তারার কথা বলতে হয় কম, কথা বেশি বললে মন্ত্রের জোর কমে। আইজ একদিনে মেলা কথা বললে ফেলছি, আর না। কথা বললে যদি মন্ত্রের জোর কমে, তাহলে চাঁদ শাহ ফকিরের মন্ত্রে কোনো জোর থাকার কথা না। কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না। অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই। এরকম ঘটনা আজকাল ঘটে না। পীর ফকির গুনিনের আগে রমরমা নেই। আগে কি দিন ছিল আর এখন কি দিন। চাঁদ শাহ ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আগের দিনে কথায় কথায় গুনিন ডাকত। গুনিন ছাড়া সমাজ ছিল অচল। পাগলা কুকুরের কামড় হলুদ পোড়া, সাপের কাটা কালো দাগা, জিনের দৃষ্টি লোহা পড়া, সোলেমানি তাবিজ, ভূতের বাতাস সরিষা পড়া, পরীর নজর বাড়ি বন্ধন, চোরের উপদ্রব কণ্টক মন্ত্র, নয়া আবু রাতে ঘুমায় না চিল্লাফাল্লা করে আবু নিদালি। সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত। খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না। নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেয়া রেয়াজের মধ্যে ছিল। লাউ গাছে 10টা লাউ ফুললে একটা লাউ পাঠিয়ে দাও গুনিনের কাছে। এইসব সভ্যতার আজকাল কিছুই নাই। মন্ত্রতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পোড়ার জন্যে তার কাছে আসে না, রোগী নিয়ে সোজা চলে যায় সদরে। নাভির মধ্যে 7 ইঞ্জেকশন, এতে নাকি রোগ আরাম হয়। কি বেসম্ভব কথা। চাঁদ শাহ ফকিরের দিনকাল বড়ই খারাপ যায়। স্ত্রীর কটু কথা মুখ বুজে শুনতে হয়। অভাব অনটনে রোগে ব্যাধিতে ফুলবানুর মাথা থাকে চড়া। কড়া কথা যখন বলে কঠিন করেই বলে। আগে হঠাৎ হঠাৎ বলতো, ইদানিং প্রায় রোজই বলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকলে আজকাল চাঁদ শাহ ফকির আতঙ্কগ্রস্ত হয়। মনে হয় না জানি কপালে কি আছে। চাঁদ শাহ ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না। বয়সের কারণে তার ঘুম কমে গেছে। বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না। গল্প করতে ইচ্ছা করে, ফকিরি গল্প। গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই শুরু করে যে চাঁদ শাহর আফসোসের সীমা থাকে না। কেন সে গল্প শুরু করলো? চুপচাপ বিছানায় শুয়ে থাকলেই যন্ত্রণা হতো না। একে বলে খাল কেটে কুমির আনা। আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে। চাঁদ শাহ ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে। সে তার এক ফকিরি গল্প শুরু করেছে। গল্প বলতে তার ভালো লাগছে। সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যেই তার খাল কাটা কারণে কুমির আসবে, আলিশান কুমির। বুঝলা বউ, তখন আমার যৌবনকাল। তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই। টুকটাক ফকিরি করি। ফকিরের তো আর 24 ঘন্টার কাজ না। যখন ডাক পড়ে ফট, বাকি সময় গান বাজনা করি। যৌবনকালে ঢোল ভালো বাজাইতাম, মন্দিরাও শিখছিলাম। তবে ঢোল হইল মন্দিরার চেয়ে কঠিন বিদ্যা। শুনতেছ বউ? শুনতেছি, বলেন। তখন মুরাদপুর গ্রাম থেকে একটা ডাক পাইলাম। মুরাদপুর গ্রামের বিশিষ্ট যোদ্ধার ইয়াজউদ্দিন হাওলাদার মহিষের গাড়ি পাঠায়া দিয়েছেন আমাকে নিবার জন্যে, কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা। বউ শুনতেছ? বড়ই চমকপ্রদ কাহিনী। আপনার চমকপ্রদ কাহিনী শুনতেছি। হাওলাদার সাহেবের পুত্রবধূ হলো মৃতবৎসা। মৃতবৎসা বুঝলা তো, সন্তান হয় আর বাঁচে না। আমার ডাক পড়ছে বিষয় কি দেখার জন্যে। গিয়া দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে। আমিও তাদের মধ্যে সামিল হইলাম। হাওলাদার সাহেব বিরাট সম্মান করলেন। হাত ধইরা অন্দরে নিয়ে গেলেন। হাক ডাক শুরু করলেন। ফকির সাহেবের পাও ধোয়া, পানি দে, শরবত দে, জামাই আদর। একসময় আমরার কদর ছিল বউ, জামাই আদরই ছিল। গুনিন তো আর পথে ঘাটে জন্মায় না, 10 গ্রামে 20 গ্রামে একটা। যাই হোক, গল্পটা শোনো। আমি উঠানে বৈশা 2 ঝাড়া দিয়া পাইলাম হাওলাদার সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদবি করছিল। কি বেয়াদবি? জিন পুষ্কুনিতে গোসল কইরা পাক পবিত্র হইয়া আসতেছিল। তখন হাওলাদার সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়া তার গায়ে নাকের সর্দি ফেলছে। তারপর থাইকা জিন লাগছে তার পিছনে। অল্প বয়সী চ্যাংড়া জিন, নাম হইল কলিন্দর শাহবাজ। এর মিজাজ খুবই চড়া থাকে। এই হইল ইতিহাস। আপনি কি করলেন? জিনের শৈলের সর্দি মুইছা দিলেন? তা না, জিন তাড়াইলাম, দেশ ছাড়া করলাম। একেবারে দেশান্তরী? অবশ্যই। মন্ত্রেও তো আমার কাছে অভাব নাই বউ। একটায় কাজ না করলে আরেকটা দেই।
কোনো কিছুই যখন কাজ করে না তখন আছে কুফরি কালাম। বড় কঠিন জিনিস। ওষুধের মধ্যে যেমন পেনিসিলিন ইঞ্জেকশন, মন্ত্রের মধ্যে তেমন কুফরি কালাম, পাক কোরআনের কালাম। উল্টাপাল্টা কইরা পড়তে হয়, বিরাট গুনার কাজ। কিন্তু উপায় কি? গুণিন হইয়া জন্মাইছি, গুণা তো করতেই হইবে। রোজ হাসরের শক্ত বিচার হবে। আমরা যারা গুণিন, আমরার সামনে তোমরা চেয়াল চালাইয়া বেহেস্তে যাইবা, আর আমরা দোজকের আগুনে পুইরা মরব। এইটাই বিধান। চাঁদ শাহ ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে। বারুদের মতো জ্বলে উঠে ফুলবানু। এইসব মিথ্যা কথা বললে আপনি মানুষ ঠকান, আপনার লজ্জা নাই? ফুলবানু রোগের কথা ভুলে বিছানায় উঠে বসে। চাঁদ শাহ ফকির শঙ্কিত বোধ করে। কাটা খাল বেয়ে কুমির চলে এসেছে। তাও ছোটোখাটো কুমির না, বিরাট আকার কুমির। দুনিয়ার বেবাক মন্ত্র গুল্লা খাইছেন, বলতে শরম লাগে না? চাঁদ শাহ ফকির ক্ষীণ গলায় বলল, শরমের কি আছে? শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। শরমের কিছু নাই? তাহলে মন্ত্রের একটা খেলা দেখান দেখি। নিদালি মন্ত্র পইরা একটা ফু দিয়ে আমারে ঘুম পাড়াইয়া দেন। না দিলে আইজ অসুবিধা আছে। রাত দুপুরে কি চিল্লা পাল্লা শুরু করলা? হয় মন্ত্রের খেলায় জাফনে দেখাইবেন, নয় গলায় গামছা দিয়া কইবেন মন্ত্রফন্ত্র কিছু জানি না, যা বলি সবই মিথ্যা। এইটা যদি স্বীকার পাই তাহলে তো মিথ্যা কথা হয়। মিথ্যা বলি কেমনে বউ? ওরে বাবারে, আমার সত্যবাদী রে। বুঝলা বউ, মন্ত্রতন্ত্রের এই বিদ্যা যারা চর্চা করে, মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ। ফুলবানু হাসতে শুরু করে, অপ্রকৃতস্থ মানুষের হাসি। হাসতে হাসতে তার হিকা উঠে যায়। চাঁদ শাহ ফকির বড় অসহায় বোধ করে। মনে মনে বলে, কি যে যন্ত্রণায় পড়লাম, গল্প শুরু না করলেই হতো। এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হলো। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো। সমস্ত শরীরটা নীল বর্ণ হয়ে গেল। চাঁদ শাহ ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক হলো। মুখে স্বীকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে। তার চিৎকার, তার রাগারাগি সবই পছন্দ করে। চাঁদ শাহ ফকির ইচ্ছা করতে লাগলো চিৎকার করে কাঁদে। গুণিনদের জন্যে চোখের পানি ফেলা পুরোপুরি নিষিদ্ধ বলে চোখের পানি ফেলতে পারছে না। ফুলবানু স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল, আমার মৃত্যুর সময় হয়েছে, আপনার একটা অনুরোধ। চাঁদ শাহ বলল, বলো বউ, কি অনুরোধ? তুমি যা বলবা আমি তাই করব। জিন চালান দিয়া ওষুধ আইনা দিতেছি, একটু সবুর করো। জিনের রাজধানী হইল খোকাফনগর, সেই রাজধানী থেকে ওষুধ চলে আসবে। আবার মিথ্যা? চাঁদ শাহ নিঃশ্বাস ফেলল। আগের মতো জোর গলায় বলতে পারল না, সে যা বলছে তা মিথ্যা না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্রতন্ত্র নিয়ে আর মিথ্যা ভণ্ডামি কইরেন না, আপনার আল্লাহর দোহাই লাগে। চাঁদ শাহ ধরা গলায় বলল, আচ্ছা যাও, করব না। মোবারকরে ডাক দিয়া বলেন সব মিথ্যা। বোকাশোকা মানুষ, একটা আশার মধ্যে আছে, আপনি তারে অদৃশ্য মন্ত্র দিবেন। আচ্ছা, তারে বলতেছি, এখনই বলেন। এত অস্থির হইও না বউ, শান্ত হও। শান্ত পরে হব, আগে আপনি তারে বলেন, আমার সামনে আইন না বলেন, নিজের কানে শুনি। চাঁদ শাহ মোবারককে ডেকে আনলেন। ধরা গলায় বললেন, মোবারক শোন, মন্ত্রফন্ত্র আসলে কিছু না। এতদিন তোরে যা বলছি সবই মিথ্যা, বুঝছস? জি না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্র হইল ধাপ্পাবাজি, বুঝছস? মন্ত্র বললা কিছু নাই। মন্ত্র থাকলে আইজ আমরার এই অবস্থা? খাওন নাই, পিন্দনের কাপড় নাই, রোগের চিকিৎসা নাই। মন্ত্র হইল মিথ্যা। মন্ত্র মিথ্যা মামি? হরে বেটা মিথ্যা। তুই বেহুদা তোর মামার পিছে পিছে ঘুরিস না, কাজ কই রাখা। জি আইচ্ছা, জি আইচ্ছা না, আইজি বিদায় হ, এক্ষণ যা। চাঁদ শাহ ফকির বিরক্ত গলায় বলল, এক্ষণ যাওয়ার দরকার কি? ধীরে সুস্থে যাইব, ঘরে এমন রোগী, কখন কি দরকার হয়। ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, না, হ্যাঁ এক্ষণ যাইব, এক্ষণ। এক্ষণ বিদায় না হইলে আপনি তারেও মন্ত্র শিখাইবেন, হেও হইব আপনার মতো ধান্দাবাজ, তার জীবন কাটবো দুঃখে দুঃখে। ঠিক আছে, অস্থির হইও না, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করি না, মোবারকরে বিদায় করেন। টাকা পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন, দিয়া বিদায় করেন। ফুলবানুকে শান্ত করার জন্যে সেই রাতেই মোবারককে বিদায় করতে হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না, আরও বেড়ে গেল। তার শ্বাসকষ্ট শুরু হলো। তার কষ্ট চোখে দেখা যায় না।
চাঁদশা ফকিরের চোখে পানি এসে গেল। সে গুণীন মানুষ, গুণীন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রের জোর বলে কিছু থাকে না, কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না। ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল, কাঁদতেছেন কেন? পুলাপানের মতো চিক্কর দিয়া কান্দন। ছি, মানুষ হইয়া জন্মাইছি, রোগ হইব, ব্যাধি হইব, একদিন মরণ হইব, কান্দনের কি? চোখ মুছেন। চাঁদশা চোখ মুছল। সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল। ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল, আপনি আমার সামনে থাইকা যান, আমার সামনে বসে আপনার কষ্ট হইতেছে। কই যাব? ছাতিম গাছের তলে গিয়ে বসেন। কি যে তোমার কথা! আমার কথা ঠিক আছে, আপনি যান কইলাম, এক্ষণ যান। শরীরটা একটু ভালো বোধ হইলে ডাক দিব। বউ, আবার কথা? চাঁদশা ফকির হুকা হাতে ছাতিম গাছের নিচে বসল। কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে, চারদিকে গা ছমছমা আলো। ঘরের ভেতর থেকে ফুলবানুর কাতরানি শোনা যাচ্ছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদশা ফকিরকে চমকে দিয়ে কে একজন মিষ্টি গলায় ডাকলো, ফকির সাহেব। চাঁদশা চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয়ে সে অস্থির হয়ে গেল। ফুলের গন্ধে চারদিক মম করছে। কোত্থেকে আসছে এত মিষ্টি সুবাস? কে 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 কথা বলে? মিষ্টি গলা আবার শোনা গেল। ও মা, ভয়ে আপনি দেখি আধমরা। যে দিনরাত জিন সাধনা পরিসাধনার কথা বলে, তার এমন ভয় পেলে চলে? আপনি কে? আমি পড়ি। চাঁদশা হতভম্ব গলায় বলল, পড়ি বললা দুনিয়ায় কিছু নাই। ও মা, আজ দেখি উল্টা কথা। উল্টা না, এইটা সত্য। এইটা যদি সত্যি হয়, তাহলে আমার কথা কিভাবে শুনছেন? রোগে শোকে অভাবে অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে। ধান্দার কারণে কথা শুনতেছি, আসলে কিছু না। ভালো করে তাকান, তাকিয়ে দেখেন তো কি ব্যাপার। চাঁদশা ফকির ভালো করে তাকালো। আরে তাই তো, তার সামনে একটা পরী তো দাঁড়িয়ে আছে, দেখতে কিশোরী মেয়েদের মতো, শুধু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। পাখা আছে, পাখা দুটো অল্প অল্প কাঁপছে। ফুলের গন্ধ আসছে পরী মেয়েটার গা থেকে। কি অদ্ভুত গন্ধ, আর কি সুন্দর মেয়েটার মুখ। পরী ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, দেখলেন? চাঁদশা কিছু বলল না। বলবে কি, সে পুরোপুরি হকচকিয়ে গেছে। পরী আবার কি কি মুখে দেখি বাক্য নেই। বিনা আগুনে হুক্কা টানছেন। হুক্কায় আগুন দেওয়ার কেউ নেই। মোবারক চলে গেছে? জি। ঘরে এমন রোগী, জীবন মরণ ব্যাপার, আর মোবারক চলে গেল? চাঁদশা কি বলবে ভেবে পেল না। শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে? পড়ে ফেলা দরকার। এই পরী মেয়েটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না। যদিও মন্ত্রতন্ত্র বলে কিছু নেই বা বলা যায় কিভাবে? চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালি পরী। কি আজীব কাণ্ড! চাঁদশা জবাব দিল না। শরীর বন্ধন মন্ত্র মনে করার চেষ্টা করতে লাগলো। দোহাই দোহাই তিন পীর, কিরপিন সবেনীর, লক্ষ্মী ও মনসা, মা কালী ভরসা, দিলাম দেহ বন্ধন, রক্তবর্ণ চন্দন, ফুলের নাম জবা, পশ্চিমে রয় কাবা, কাবার ঘরে ছয় কুঠুরি। পরী খিলখিল করে হেসে উঠল। চাঁদশা ফকিরের মন্ত্রে গণ্ডগোল হয়ে গেল। দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র, একবার আউলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হবে। চাঁদশা ফকির বিড়বিড় করে, কি পড়ছেন? মন্ত্র? জি। কি মন্ত্র? দেহবন্ধন? মন্ত্রতন্ত্র বলে কিছু আছে? জি না। তাহলে পড়ছেন কেন? আপনি কে? একবার তো বললাম, আবার বলতে হবে? আমি পড়ি। ও আচ্ছা। আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আপনার চোখের পানি দেখে নেমে এলাম। কাঁদছিলেন কেন? চাঁদশা চুপ করে রইল। বলবেই বা কি? বলার মতো কোনো কথা কি আর আছে? শুনুন চাঁদশা, আমার হাতে একেবারে সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। তবে নেমেছি তখন আপনার একটা ইচ্ছা পূরণ করব। বলুন কি চান? যা চান তাই পাবেন, তবে একটা মাত্র জিনিস। বলে ফেলুন। 1 কলসি সোনার মোহর দিলে হবে? 1 কলসির জায়গায় 7 কলসিও দিতে পারি, তবে ধন দৌলত বেশি হলেও সমস্যা হয়। দেব 1 কলসি মোহর? জি না। ধন দৌলত চান না? তাহলে কি চান? সম্মান? লোকজন আপনাকে দেখেই সালাম করবে? যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে? জি না। বাকি রইল কি?
ক্ষমতা, ক্ষমতাও খুব ভালো জিনিস। ধন দৌলত সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর। ক্ষমতা চান? জি না, আপনি ফুলবানুরে ভালো কইরা দেন। উদ্ভট কথা বলেন কিভাবে? ফুলবানুরে আমি ভালো করব কিভাবে? আমি কি ডাক্তার? মেডিকেল কলেজের ডিগ্রি আছে আমার? আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি বোকা, মহা বোকা। ফুলবানু যে দজ্জাল, ভালো হয়ে গেলে আপনাকে তো কচলে ফেলবে। কচলাইলেও ক্ষতি নাই। কচলালেও ক্ষতি নেই? তাহলে তো ভালো করে দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ভালো করে। যান, ঘরে যান, ঘরে গিয়ে দেখুন। আর আমি বিদায় হচ্ছি। পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হলো। হতভম্ব চাঁদশা ফকিরের চোখের সামনে পরি আকাশে উঠে গেল। পরি চলে গেলেও তার গায়ের গন্ধ এখনো রয়ে গেছে। ঘরের ভেতর থেকে ফুলবানু ডাকলো, এই যে ফকির সাপ, শুই না যান। চাঁদশা ঘরে ঢুকে দেখে ফুলবানু খাটে বসে আছে, তার মুখটা হাসি হাসি। চাঁদশাকে দেখে সে খানিকটা লজ্জামাখা গলায় বলল, বুকের ব্যথাটা হঠাৎ কইরা চইল্লা গেছে। বলো কি, শরীরটাও ভালো ঠেকতেছে। দেখেন না নিজে নিজে উঠা বসছি। পিয়াস লাগছে, এক গ্লাস পানি দেন তো। চাঁদশা অতি দ্রুত পানি নিয়ে এলো। ফুলবানু তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল, হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন, কিছুই বুঝলাম না। চাঁদশা বলল, ঘটনা তোমারে বলি, বড়ই চমকপ্রদ ইতিহাস। হয়েছে কি, ছাতিম গাছের নিচে বইসা ছিলাম, হঠাৎ দেখি চোখের সামনে এক পরী। বড় সৌন্দর্য চেহারা, বড় বিউটি। চোখের সামনে কি দেখলেন? পরী? পরী। আবার শুরু করছেন? আবার? চাঁদশা চুপ করে গেল। এমন সুন্দর একটা গন্ধ, এমন এক চমকপ্রদ ইতিহাস, কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না, কোনো দিনই বলতে পারবে না। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কী বা হতে পারে? ফুলবানু খাট থেকে নেমেছে। সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল। তার বিস্ময়ের সীমা নেই, দীর্ঘ 5 বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে। ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণপক্ষের মরা জোছনাও তার কাছে অপূর্ব লাগছে। ফুলবানু মুগ্ধ গলায় বলল, জংলা কি ফুল জানি ফুটছে, কি গন্ধ! ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস চাঁদশা ফকির জানে, কিন্তু তার বলার উপায় নেই। সেও এসে স্ত্রীর পাশে দাঁড়ালো।